সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। জানিয়ে দেব ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনা ফিরছে বাংলাদেশে, মার্কিন লবিস্টের মরণ কামড়। তবে কি ক্ষমতা হারাতে যাচ্ছে তারেক সরকার? বিস্তারিত থাকছে প্রতিবেদন। শেখ হাসিনার প্রত্যাবর্তনের দিন যত ঘনিয়ে আসছে ততই কাঁপুনি ধরছে মার্কিন লবিস্টদের। তারা জানেন হাসিনা বাংলাদেশে ফিরে এলে ঘোর বিপদ তাদের। তাই লবিস্টদের একাংশ যখন আতঙ্কে চুপসে গিয়েছে, মার্কিন লবিস্ট ঠিক কারা? বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমেরিকার সঙ্গে মেলামেশা অত্যন্ত বেশি ছিল মোহাম্মদ ইউনূসের। যে কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে তিনি শরণাপন্ন হতেন ওয়াশিংটনে। ইউনূসের বিদায় বেলাতেও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনি এমন এক চুক্তি করেছিলেন যাতে বাংলাদেশের অর্থনীতি আরো করে। বিএনপি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল করেনি। এই নিয়ে সমালোচকদের পাল্টা জবাব দিতে ব্যর্থ তারেক সরকার। শেখ হাসিনার ভারতে অবস্থান এবং প্রত্যাবর্তন নিয়ে হঠাৎ করেই কেন মানছেন মার্কিন লবিস্টদের একাংশ? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছেন বাংলাদেশের প্রাক্তন মার্কিন ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালনকারী অবৈধ মার্কিন কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। তার কথায় শেখ হাসিনার স্থান বাংলাদেশে হবে না, তাকে মৃত্যুবরণ করতে হবে কারাগারে বা অন্য। বাংলাদেশের রাজনীতিবিদদের একাংশ বলছে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার দেশে ফেরা এবং আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। হাসিনা দেখে তাকে প্রথমে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে, পাশাপাশি তার শাসন নিয়েও দলকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। ফলে তার প্রত্যাবর্তন নিয়ে যে আলোচনা চলছে তা বাস্তবে রাজনৈতিক প্রচারের অংশ বলেই বেশি মনে হচ্ছে। হাসিনা ফেরা শুধু যে হাওয়া গরম করার মতো তাও উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা আসলে রাজনৈতিক স্ট্যান্ডবাজি। এই কথা বলে রাজনীতির হাওয়াকে গরম করা ছাড়া আর কোনো লাভ হবে বলে মনে করছে। কিন্তু প্রশ্নটা এখানেই নয় যে হাসিনার প্রত্যাবর্তন হলে তার কতখানি ফায়দা হবে, বরং এখানে যে হাসিনা বাংলাদেশে এলে বিএনপি সরকারের হাত থেকে শাসনের ব্যাটন কি ভাবে নিতে পারবেন? দেশের সাধারণ জনগণ কি ভেবে ইউনূস সরকারকে ভরসা করেছিল আমের শত শত শিশুর মৃত্যু হবে বলে? ক্ষমতায় থাকাকালীন ইউনূস নিজের স্বার্থের কথা ভেবে তার গ্রামীণ প্রতিষ্ঠানগুলিতে বেআইনি লেনদেন করেছেন। তার ঘনিষ্ঠ সংস্থাগুলি আর্থিক বরাদ পাইয়ে দিয়েছেন। কোটি কোটি টাকা পাচার হয়ে জমা পড়েছে সুইস ব্যাংকে। আর এদিকে বাংলাদেশের গরিব খেটে খাওয়া মানুষেরা আরো দুর্বিপাকে পড়েছে। ইন্ডিয়ান পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হয়েছে, দ্রব্যমূল্য নাগালের বাইরে চলে গিয়েছে, হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান তলানিতে ঠেকেছে। এ কোন বাংলাদেশ যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী খবর প্রকাশ করলে সরকারের শীর্ষস্তর থেকে প্রচ্ছন্ন হুমকি আসে? এ কোন বাংলাদেশ যেখানে ছাত্রলীগের কর্মীদের ফেলে দেওয়া হয় তুরাগের জেলে? এ কোন যেখানে অপরাধের গ্রাফ কমার বদলে বেড়ে চলে? ইউনূস আর তারেক সরকারের কাছে কি এর জবাব আছে? বাংলাদেশ এখন অপেক্ষায় শেখ হাসিনার। এদিকে শেখ হাসিনা দেশে ফেরার বার্তা দিতেই চরম আতঙ্কে তারেক সরকার। ভারতের হাত ধরে এই বছরই বাংলাদেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। হাসিনা ফিরছেন, বাংলাদেশে ফেরার দিনক্ষণ স্পষ্ট করলেন তিনি। চলতি বছরই বাংলাদেশে পা রাখার কথা জানিয়েছেন শেখ হাসিনা। কিন্তু এই ঘোষণায় কি কোথাও গিয়ে অস্বস্তিতে ভালো নয়াদিল্লির কাছে হাসিনার প্রত্যক্ষ উদ্বেগে কোন কোন রাজনৈতিক ফ্যাক্টর কাজ করছে এখনো? শেখ হাসিনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা। রাজনৈতিক ঘাত প্রতিঘাতের সাক্ষী তিনি, সাক্ষী বহু ওঠাপড়ার এবং ভাঙা করার। পাকিস্তানি রহমানকে নেতা মেনে 1971 সালে হয়। শেখ হাসিনা প্রথমবার প্রধানমন্ত্রী হন 1996 সালে। 2001 সালের নির্বাচনে পরাজয়ের পর তিনি ক্ষমতার বাইরে ছিলেন 2009 সাল পর্যন্ত। আবার জিতে ক্ষমতায় বসেন। এরপর টানা 15 বছর তিনি ক্ষমতায় থেকেছেন। বাংলাদেশ এবং ভারত ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধনের পাশাপাশি প্রায় 4000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। সম্পর্কের টানাপোড়েন সত্ত্বেও সাম্প্রতিক সময়ে দুই দেশের বাণিজ্য আরো বেড়েছে। ভারত বহুদিন ধরেই বলে এসেছে তাদের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে নয়, কিন্তু বাস্তবে সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগিতাটি হয়েছে আওয়ামী লীগের সঙ্গে। 1971 সালে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর শেখ মুজিবুর রহমান পাকিস্তান ভাগ হওয়ার ভারতের কৌশলগত জট এখন এক লহমায় কেটে যায়। পূর্ব দিকের প্রতিবেশী শত্রুর বদলে মিত্রে পরিণত হয়। সঙ্গে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক বহু দশক ধরে বোনা। 50 বছর আগে তিনি প্রথম দিল্লিকে নিজের ঘর বলে মেনে নেন। কারণ 1975 সালের সামরিক অভ্যুত্থানে তার বাবা শেখ পরিবার সহ, কিন্তু শুধু হাসিনা এবং তার ছোট বোন রেখানা বেঁচে যান, কারণ তখন তারা জার্মানিতে ছিলেন। একাধিক মামলা চলছে বাংলাদেশে। একটি মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। আর এই পরিস্থিতিতে দেশে ফেরার সিদ্ধান্ত কতটা যথোপযুক্ত সে প্রশ্নের উত্তর তিনি বলেন যে আমি মৃত্যুদণ্ডকে কখনোই ভয় পাই না। 1975 সালে আমি আমার বাবা, ভাই, পরিবারকে প্রায় সকলকে হারিয়েছি, কিন্তু এত চক্রান্তের পরেও মানুষের পাশেই থেকেছে। রায় প্রসঙ্গে হাসিনা বলেন এটা বিচার নয়, এটা অবৈধ, অসাংবিধানিক, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত একটি ব্যবস্থার অংশ মাত্র। আওয়ামী লীগের নেতৃত্বাধীন তাকে রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র করা হয়েছে। নিজের দল আওয়ামী লীগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কোনো কাগজে সংগঠন নয়। এই দলকে বহু করা হয়েছে, বহুবার নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু প্রত্যেকবার মানুষের ভালোবাসাকে সঙ্গী করে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ কারোর রাজনৈতিক
দাবি বর্তমানে বাংলাদেশে তার দল আওয়ামী লীগ প্রাসঙ্গিকতা এবং জনপ্রিয়তা খুঁজে পাচ্ছে। হাসিনার কথায় ব্যক্তিগত কোনো আশা আকাঙ্ক্ষার জন্য দেখছে এমন নয়। এখানে প্রশ্নটা বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের, আইনের শাসন প্রতিষ্ঠার এবং মুক্তিযুদ্ধের আদর্শকে বাঁচিয়ে রাখার। তিনি বাংলাদেশে ফেরার বিষয়ে যে অঙ্গীকার স্পষ্ট করে দিয়েছেন, এতে খুব স্বাভাবিকভাবেই ঘুম উড়ে গিয়েছে বাংলাদেশের সরকারের। তাকে আইন পাশ করিয়ে নিষিদ্ধ করে দেওয়া হলো। দেশে যে দলের চিহ্ন রাখতে চায় না সরকার, সেই দলকে কেন ভয় পাচ্ছে বিএনপি সরকার? যে দল বাইরে তার মাথার উপর মৃত্যুদণ্ডের মতো সাজার ঘোষণা, সেই নেত্রীর কথা শুনে কেন এত প্রতিক্রিয়া আসছে গণমাধ্যমে? তাহলে কি সত্যিই এবার নড়ে চড়ে কেউ কেউ তো প্রশ্ন তুলছেন, পর্দার আড়ালে ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের মতো পরাশক্তিগুলোর কূটনৈতিক আলোচনা এবং বাংলাদেশের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা, তাদের নজরদারি কি শেখ হাসিনার ফেরার পথকে মসৃণ করছে? ভয় পাচ্ছে সরকার। 1.5 বছর আগে বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, দিল্লিতে বসে শেখ হাসিনা কি বলছে জানা দরকার আমাদের। তিনি শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞাকে উদ্ভট এবং হাস্যকর বলেছিলেন। সেই তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর এখন নিজেই আদালতের দোহাই দিয়ে গণমাধ্যমকে সতর্ক করছেন। তিনি বলছেন শেখ হাসিনার বক্তব্যে নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু আদালত বিদ্বেষমূলক বক্তব্যকে নিয়ে খবর করা যাবে না। একবারও কিন্তু আদালত বলেনি শেখ হাসিনার সমস্ত বক্তব্যে নিষেধাজ্ঞা, কোনো প্রচার করতে পারবে না, এটা বলেনি আদালত। তার বিদ্বেষমূলক বক্তব্যে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত, কিন্তু তখনও প্রশ্ন উঠেছিল যে কোনটা বিদ্বেষমূলক বক্তব্য নয় সেটা কে নির্ধারণ করবে। তবে এই আবহে হঠাৎ করে তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমানকে শেখ হাসিনার ফেরার বিষয়ে প্রতিক্রিয়া দিতে দেখা যায়, এবং সেই প্রতিক্রিয়া কেন দিতে হচ্ছে তাকে, এই নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। আসলে সবটাই ঘটছে শেখ হাসিনার ফেরার। সম্প্রতি তিনি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকারে দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন তিনি এবছরের মধ্যেই দেশে ফিরবেন, অর্থাৎ 20 সালের মধ্যেই দেশে ফেরার কথা ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। আর সেটা নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে সরকারের পক্ষ থেকেও, যেটা থেকে অনুমান করা যায় হাসিনাতে বেশ ভয় পেয়েছে সরকার। 2024 সালের অক্টোবর, যখন ভরা অন্তর্বর্তীকালীন সরকারের জমানা, যখন প্রবলভাবে শেখ হাসিনার বিরুদ্ধে হাওয়া বলছে, উইলসন সেন্টারের সাউথ এশিয়ান ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছিলেন শেখ হাসিনার প্রত্যাবর্তন বেশ সম্ভব। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদেরকে বেশি দিন কিন্তু সরিয়ে রাখা যায়নি। তখন তার বক্তব্য নিয়ে অবশ্য বাংলাদেশে হাস্যকৌতুক সৃষ্টি করেছিল, যে কারণে কিছুদিন আগে কুগেলম্যানের একটি মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। যে মন্তব্যটি ছিল সম্প্রতি শেখ হাসিনার সাক্ষাৎকারের পরে। ওই মিথ্যে ভাইরাল বক্তব্যটা ছিল এমন যে কুগেলম্যান তিনি নাকি বিশ্বাসই করেন না যে শেখ হাসিনা ফিরতে পারেন দেশে, যেটার কোনো ভিত্তিই নেই। বরং কুগেলম্যান দেশের পরাশক্তিগুলোর মধ্যে ভারসাম্য বেশ পারদর্শী শেখ হাসিনা, অর্থাৎ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব, আইন থাকলে তার ফাঁকও রয়েছে। যে কারণে অনেকেই বিশ্বাস করেন যে যুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা থাকলেও তিনি কিন্তু দেশে ফিরতে পারেন, কারণ ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আদালতে সাজা ঘোষণা করা হয়েছে, সেই আদালতে আন্তর্জাতিক স্তর থেকে বেশ কিছু চিঠিও এসেছে, এটা জানে সরকারও। তাই এখন শেখ হাসিনার ফেরার ঘুম উড়েছে তাদের। শুধু তাই নয়, কার্যত দেখা যাচ্ছে কড়া প্রতিক্রিয়া, যেগুলো একটাও ধোপে টিকবে না। এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। আরও জানিয়ে দেব, আবারও দেশে ফিরে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার অঙ্গীকার শেখ হাসিনার। আইনের শাসন প্রতিষ্ঠা হলে অত্যাচারীদের বিচার হবে, অত্যাচারীদের কোনো ক্ষমা নেই শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আমি শুধু সকল নেতাকর্মীকে এটাই বলবো যে যারা আপনার মা বাবার গায়ে হাত তুলেছে বা অত্যাচার নির্যাতন করেছে, যার জন্য মাকে হাত হলো, বাবাকে হাত হলো, এদের কিন্তু ক্ষমা নাই। তার মনে রাখতে হবে এই অত্যাচারীদের কথা। এই অত্যাচারীদের উপযুক্ত বিচার ইনশাল্লাহ আমরা করবো, আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করবো। 21 আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে বারবার বেঁচে গেছি অবস্থা। তখন আমি জানি যে আমি টুকু পাওয়া যাচ্ছি, কিন্তু যখন আমরা বর্ডার ক্রস করি তখন আমাকে জানানো হলো, আমাকে আমাদের পিজিআর, এসএসএফ এবং আমার মিলিটারি সিভিল বললো যে না আমরা আচ্ছা নাহলে আপনাকে বাঁচাতে পারবো না। তাহলে বাঁচাটাই কি জীবনের সব? সেই থেকে এই প্রবাসী বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর ধ্বংস, 32 নম্বর আগুন দিল, এরপর আবার বুলডোজার ভাঙা, আর এখন পর্যন্ত ওই ভাঙা ইটের বাড়িটাও তাদের ভয়। কেন ভয় সেটা আমার প্রশ্ন। ওগুলো তো কিছু নাই, সবই তো লুট করে নিয়ে গেছে, সব স্মৃতি শেষ। যেটুকু বেঁচে ছিল এটা ভোগ করতে যায়নি 2 বোন, আমরা জনগণকে দান করে দিয়েছিলাম। আর ওই ট্রাস্ট ফান্ডে কত ছেলে মেয়েদেরকে পড়াশোনা, কত সাহায্য করেছে। গ্রেনেড হামলা আহত নিহত পরিবার থেকে শুরু করে দুঃখের সাহায্য, কোভিডের সময় 5 কোটি টাকা দিয়ে ফান্ড করে দিয়েছি পিএমওতে মানুষকে সাহায্য করতে। ভূমিহীনদের ঘর করার জন্য ওই ট্রাস্ট ফান্ডে থেকে 5 কোটি টাকা দিয়ে ফান্ড তৈরি করে দিয়েছি, জমি যাতে কিনে সেই ভূমিহীনদের ঘর বাড়ি করা যায়। 8 লক্ষ পরিবারকে আমরা ঘর দিয়েছি বিনামূল্যে, যেটা আপনারা শুরু করেছিলেন প্রথম। কি করলাম সেটাই তো প্রশ্ন। আর এই যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর অত্যাচার, তাদের কি অপরাধ? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই তো দেশটা উন্নতি হয়েছিল, আর আওয়ামী লীগে প্রতিষ্ঠিত হয়েছিল বলেই তো বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। আর সেই আওয়ামী লীগ নিষিদ্ধ করবে সাধ্য কার? তাদের কোনো সাধ্য নাই, কারণ তারা অবৈধ। জিয়াউর রহমান থেকে শুরু করে সবই তো অবৈধ ক্ষমতা দখলকারী। যে বিশ্ব বার্তা ইউনুস, সেটাও তো অবৈধভাবে ক্ষমতা দখলকারী। 2026 সাল 12 ফেব্রুয়ারি নির্বাচন হলো, সেটা তো প্রহসনের নির্বাচন। আওয়ামী লীগের বাদ 53% উপর ভোটারকে বাদ দিয়ে ইলেকশন,
এখানে বৈধতা কোথায়? ঠিক 12 ফেব্রুয়ারির সেই সান্ধ্যকালীন ভোটে নির্বাচিত হয়ে যে ক্ষমতা এসছে, যে সে তারও কত, সে গ্রেনেড হামলার আসামি, অর্থ পাচার করার আসামি, দুর্নীতির জন্য সাজাপ্রাপ্ত আসামি, 10 টাকা অস্ত্র চোরা কারবারি, আর উনি ছিল লেবারদের অর্থ আত্মসাৎকারী সাজাপ্রাপ্ত আসামি। আসামিদের রাজত্ব শুরু হয়ে গেছে বাংলাদেশে। আজকে যে জন্য মামলা হামলা চলছে, আর মানুষের ভাগ্য পরিবর্তন নাই। হাজার হাজার শিশু মারা যাচ্ছে টিকার অভাবে, মানুষ খেতে পারে না, লক্ষ লক্ষ শ্রমিক বেকার, দিনমজুর রিক্সাওয়ালা তারা পায়ে ফেলে একবার খাবার জোটাতে পারে না, কৃষক উৎপাদিত পণ্যের মূল্য পায় না, সার পায় না। এই অবস্থা বাংলাদেশের। চরমভাবে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেল কেন, সেটাই আমার প্রশ্ন। যখন বেঁচে আছি ইনশাল্লাহ ফিরে আসবো, এবং আবার এই বাংলাদেশের মানুষ যাতে হেসে খেলে সুন্দরভাবে বাঁচতে পারে সেটুকু আমি করবো। এটাই আমার প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা নিয়ে 17 মে 81 সালে বাংলাদেশে ফিরেছিলাম, এবং সেটা সফল হয়েছিল। সেই সাফল্যকে যারা নষ্ট করেছে শাস্তি তাদের পেতেই হবে, আর আবার বাংলাদেশের উন্নত জীবন পাবে, সাফল্য পাবে। এটাই আমার প্রতিজ্ঞা। কারণ হারাবার তো কিছু নেই। বাপ মা ভাই বোন সব হারিয়েছি, যে 32 নম্বর স্মৃতিটুকু সেটাও গেছে। আমার স্বামী একটা বাড়ি সেটাও ভেঙে দিয়ে লুটপাট করে নিয়ে গেছে। কাজে হারাবার কি আছে? আছে আমার জনগণ, আমি আছি জনগণের জন্য। যা কিছু জনগণই সেটা করবো, এটাই আমার প্রতিজ্ঞা। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ। এদিকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার, সকল রাজবন্দীদের মুক্তি, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আবারও ফিরে এলো সেই ভয়ালো কালো অধ্যায় বাংলাদেশের বুকে। 2001 থেকে 6 মেয়াদের নৃশংসতা ভুলতে না ভুলতেই 2026 এসে আবারও টের পাচ্ছি, রাষ্ট্রযন্ত্র যখন সহিংসতার পৃষ্ঠপোষকতায় মগ্ন, তখন জনজীবনের মূল্য শূন্যের কোঠায় নেমে আসে। পুলিশ সদর দপ্তরের হিসাব স্পষ্ট বলছে, গত 3 মাসে সারা দেশে গড়ে প্রতিদিন 10টির বেশি খুনের ঘটনা ঘটেছে। এই লাশের মিছিল থামছেই না। সবচেয়ে ভয়াবহ চিত্র চট্টগ্রামের রাউজানে। সেখানে গত বছরের অগস্ট পরবর্তী সময় 2.5 ডজন খুনের ঘটনায় পুরো এলাকা এখন সন্ত্রাসের জনপদ নামে পরিচিত। জনাকীর্ণ বাজারে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে 7 জন সশস্ত্র সন্ত্রাসী ফাঁকা গুলি ছুটতে ছুটতে পালিয়ে গেছে, অথচ আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চুপ দর্শকের ভূমিকায়। এটাই কি সেই সুশাসনের বাংলাদেশ, যেখানে খুনিরা প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ত্রাস সৃষ্টি করবে আর বিচার ব্যবস্থা মুখ লুকাবে? অবৈধ অস্ত্রের শৈলাব এখন ভয়াবহ রূপ নিয়েছে। অভিযানে প্রায় 200 আগ্নেয়াস্ত্র আর কয়েক হাজার কেজি গান পাউডার উদ্ধার হলেও আসল প্রশ্ন থেকে যাচ্ছে, অস্ত্র সরবরাহের লাইন কার হাতে? গোয়েন্দারা বলছেন, কুখ্যাত অপরাধীরা জামিনে বেরিয়ে বা বিদেশ থেকে ফিরে হারানো সাম্রাজ্য পুনরুদ্ধারে মরিয়া। তাদের এই দাপাদাপির পেছনে কারা নিরাপত্তার ছাতা দিয়ে রেখেছে তা বুঝতে কারো বাকি নেই। রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়ছে দেশ, আর সেই অগ্নিসংযোগের দায় সরাসরি বর্তমান শাসক গোষ্ঠীর ঘাড়েই বর্তায়। শুধু রাজধানী বা বন্দরনগরী নয়, যশোর সীমান্ত এখন পরিণত হয়েছে অবৈধ অস্ত্রের মুক্ত বাজারে। বিদেশি পিস্তল থেকে শুরু করে অত্যাধুনিক একে রাইফেল উদ্ধার প্রমাণ করে সীমান্ত দিয়ে কত সহজে অস্ত্র ঢুকছে, আর প্রশাসন সেটা উপভোগ করছে। যে বাহিনীকে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই বাহিনীই যেন চোখ বন্ধ করে আছে ক্ষমতার মদতপুষ্ট চক্রের আনা অস্ত্রের চালানে। মোহাম্মদপুর থেকে গ্রেপ্তারকৃত শীর্ষ ছিনতাইকারীর কাছ থেকে বিদেশি অস্ত্র উদ্ধার সেই চিত্রকেই আরও পোক্ত করছে। একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসে, 2001 সালের পর বিএনপি জামায়াতের আমলে যে সহিংসতা, বোমাবাজি আর উচ্ছৃঙ্খলতা জাতি দেখেছিল, সেই একই ছায়া আবার কেন? তখনকার অস্ত্রবাজি আর এখনকার টার্গেট কিলিংয়ের ধরন যেন একই সূত্রে গাঁথা। তখন ক্ষমতার দাপটে বিরোধী দল আর সাধারণ নাগরিককে জিম্মি করা হতো, এখন সেই একই কায়দায় বিএনপি জামাতের অনুগত গোষ্ঠীগুলো এলাকায় এলাকায় প্রতিপক্ষ নির্মূলের মহড়া চালাচ্ছে। রাষ্ট্রের চোখে বালি ঢেলে দিনরাত চলে হত্যা, গুলি, বোমা বিস্ফোরণ, আর জনমনে তার আজ কাটতে কাটতে ফুঁসে ওঠে ক্ষোভ। পরিসংখ্যানের অঙ্ক ভয়াবহ। শুধু চলতি বছরের মার্চ থেকে মে মাসে 900-র বেশি খুনের মামলা।
এর বাইরে রাজনৈতিক সহিংসতায় নিহত ও গুলিবিদ্ধের সংখ্যা যে নীরব গণহত্যার ইঙ্গিত দেয় তা এখন আর চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা আর বিচারহীনতার সংস্কৃতি যখন উৎসাহিত হয় উপরমহল থেকে, তখন অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। এদিকে বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধ করার চলমান প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য গ্রেস মেং। তিনি স্পষ্টভাবে মন্তব্য করেছেন যে কোনো দেশে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা অত্যন্ত উদ্বেগের বিষয় এবং এ ধরনের পদক্ষেপ সংশ্লিষ্ট দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 250তম বার্ষিকী উপলক্ষে শীর্ষস্থানীয় গণমাধ্যম bdnews24.comকে দেওয়া এক বিশেষ ও একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, মানবাধিকার পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের অধিকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের সুচিন্তিত মতামত তুলে ধরেন ডেমোক্র্যাট পার্টির এই শীর্ষনেত্রী। নিউ ইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত কুইন্স এলাকা থেকে নির্বাচিত এবং মার্কিন প্রতিনিধি পরিষদের কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের দীর্ঘদিনের সক্রিয় সদস্য গ্রেস ম্যাং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার উদ্যোগ প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান স্মরণ করিয়ে দেন। তিনি বলেন যে কোনো ব্যক্তি যদি আইন ভঙ্গ করে থাকেন তবে অবশ্যই তাকে জবাবদিহিতার ও আইনি প্রক্রিয়ার আওতায় আনতে হবে। তবে একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা উদ্বেগের বিষয় এবং এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করতে পারে। মার্কিন এই আইন প্রণেতা আরও যোগ করেন যে একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রে যে কোনো রাজনৈতিক মতপার্থক্যের চূড়ান্ত সমাধান কেবলই রাজনৈতিক এবং সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমেই হওয়া বাঞ্ছনীয়। সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে জানতে চাওয়া হলে গ্রেস ম্যাং বলেন যে আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার রক্ষার পক্ষে কথা বলে আসছি এবং ক্ষণস্থায়ীভাবে ক্ষমতায় কে বা কোন দল রয়েছে তার ভিত্তিতে আমার এই নৈতিক অবস্থান কখনোই পরিবর্তিত হবে না। মানবাধিকার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের বিষয় নয়, এটি একটি সার্বজনীন মূল্যবোধ। তিনি আরও উল্লেখ করেন যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষা করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারে সেজন্য ওয়াশিংটনে তার পক্ষ থেকে বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখার সমর্থন অব্যাহত থাকবে বলে জানান তিনি। একই সাথে বাংলাদেশের ওপর অতীতে আরোপিত মার্কিন ভিসা নিষেধাজ্ঞার বিষয়ে তার পূর্ববর্তী বিরোধিতার অনড় অবস্থানের কথাও পুনরুল্লেখ করেন তিনি। মার্কিন রাজনীতি ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিজের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে এই ডেমোক্র্যাট সদস্য জানান তিনি কংগ্রেশনাল এশিয়ান প্যাসিফিক আমেরিকান ককাসের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশি আমেরিকানদের স্বার্থ রক্ষায় কাজ করছেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে ফেডারাল ছুটির দিন হিসেবে স্বীকৃতি দেওয়ার বিল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সরকারি স্বীকৃতির জন্য কংগ্রেসে আইন প্রস্তাব করেছেন তিনি। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের জন্য হালাল খাদ্যের প্রাপ্যতা বাড়ানো, ইসলামোফোবিয়া সহ সব ধরনের ঘৃণাজনিত অপরাধ, হেট ক্রাইম মোকাবিলা এবং মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারে তিনি কাজ করে যাচ্ছেন। আসন্ন নভেম্বরের মার্কিন নির্বাচন ও অভিবাসন নীতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর পদক্ষেপের সমালোচনা করে গ্রেস ম্যাং বলেন, কঠোর পরিশ্রমী ও আইন মেনে চলা মানুষদের মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসইসি কর্তৃক আটক করা মানবিক ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য। ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেলে আইসের জবাবদিহিতা নিশ্চিত করা, নথিপত্রহীন অভিবাসীদের গ্রিন কার্ডে স্থায়ী সমাধান এবং একটি মানবিক ও কার্যকর অভিবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নিউ ইয়র্ক থেকে নির্বাচিত প্রথম এই এশিয়ান আমেরিকান কংগ্রেস সদস্য। এদিকে পশ্চিম সীমান্তে পাকিস্তান করিডরের পর এবার ভারতের পূর্ব সীমান্ত ঘিরেও এক মারাত্মক ভূরাজনৈতিক চাল চালল বেইজিং। প্রায় এক দশক ধরে হিমাগারে থাকা চীন মায়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডর সিএমবিসিকে নতুন করে সক্রিয় করতে কোমর বেঁধে নেমেছে শি জিনপিং প্রশাসন। বিশেষজ্ঞদের মতে এই করিডর পুরোপুরি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগরে চীনের কমিউনিস্ট পার্টির সামরিক ও বাণিজ্যিক উপস্থিতি যেমন বহুগুণ শক্তিশালী হবে, তেমনি ভারতের পূর্ব সীমান্তেও কৌশলগত চাপ আকাশছোঁয়া হবে। তারেক রহমানের বেজিং সফর এবং চীনের নতুন রূপরেখা। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 4 দিনের বেজিং সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই মেগা করিডোর প্রকল্পটি অন্যতম প্রধান এজেন্ডা হিসেবে উঠে আসে। ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান,
15 বছর আগে প্রস্তাবিত ভারতসহ 4 দেশের BCIM করিডরটি নয়াদিল্লির আপত্তির কারণে মুখ থুবড়ে পড়েছিল। তাই এবার ভারতকে বাদ দিয়েই সম্পূর্ণ নতুন ট্র্যাকে CMBC মডেল নিয়ে এগোতে চাইছে বেইজিং। কি এই প্রস্তাবিত CMBC করিডর? চীনা পরিকল্পনা অনুযায়ী এই করিডরটি ভারতের সীমান্ত ঘেঁষে একটি বিকল্প বাণিজ্য রুট তৈরি করবে। রুট ম্যাপ: করিডরটি শুরু হবে চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে। সেখান থেকে স্থলপথে এটি যাবে মায়ানমারের মান্দালয়, সমুদ্রের সঙ্গে সংযোগ। মান্দালয় থেকে করিডরের একটি শাখা যাবে ইয়াঙ্গনে, অন্যটি যাবে রাখাইন প্রদেশের কিয়াওপোয়ো গভীর সমুদ্র বন্দরে। বাংলাদেশ সংযোগ: চীনের চূড়ান্ত লক্ষ্য হল রাখাইন হয়ে এই রুটকে সরাসরি বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং পরবর্তীতে মোংলা বন্দরের সঙ্গে যুক্ত করা। এর ফলে মালাক্কা প্রণালী এড়িয়েই চীন সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছানোর অল্টারনেটিভ হাইওয়ে পেয়ে যাবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে চীন কার্যত ভারতকে দুই দিক থেকে চাপ দেওয়ার ব্লুপ্রিন্ট সাজিয়েছে। পশ্চিম সীমান্ত: চীনের অর্থায়নে তৈরি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের CPEC রুট ইতিমধ্যেই চীনের জন্য আরব সাগরে প্রবেশের পথ খুলে দিয়েছে। 2. পূর্ব সীমান্ত: এবার পূর্বে মায়ানমারের কিয়াও ক্যাপখিউ এবং বাংলাদেশের চট্টগ্রাম মোংলা বন্দরকে ব্যবহার করে চীন ভারত মহাসাগরে ভারতের একক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চাইছে। একেই সামরিক পরিভাষায় চীনের স্ট্রিং অফ পার্লস বা ভারতকে মুক্তোর মালায় ঘিরে ফেলার কৌশল বলা হয়। করিডরের পথে সবচেয়ে বড় 2 স্পিড ব্রেকার চীনের এই চাল যতটা নিখুঁত দেখাচ্ছে, বাস্তবে এর রূপায়ণ ততটাই কঠিন। এর পেছনে রয়েছে 2টি বড় কারণ। মায়ানমারের রক্তক্ষয়ী গৃহযুদ্ধ: প্রস্তাবিত রুটের বড় অংশটি যাবে রাখাইন রাজ্যের ওপর দিয়ে, কিন্তু মায়ানমারের সামরিক জুন্টা সরকারের হাত থেকে দেশের প্রায় 80% এলাকা এখন বিদ্রোহীদের দখলে চলে গেছে। এই চরম অস্থির পরিস্থিতিতে সেখানে পরিকাঠামো নির্মাণ প্রায় অসম্ভব। ঢাকার ধরি মাছ না ছুঁইপনি নীতি: বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা খলিলুর রহমান স্পষ্ট জানিয়েছেন, রাখাইনে শান্তি না ফিরলে মায়ানমার হয়ে কোনো স্থল করিডরের প্রশ্নই নেই। অর্থাৎ ঢাকা এখনও এই প্রকল্পে আনুষ্ঠানিক শিলমোহর দেয়নি। করিডর ছাড়াও যে চুক্তিগুলো হল, তারেক রহমান ও শি জিনপিংয়ের এই বৈঠকে তিস্তা নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, সবুজ অর্থনীতি এবং ডিজিটাল প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে দুই দেশ। আপাতত মায়ানমারের গৃহযুদ্ধ এবং বাংলাদেশের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরেই ঝুলে রয়েছে এই করিডরের ভবিষ্যৎ। তবে চীনের এই দূরপাল্লার চাল ভারতের জাতীয় নিরাপত্তার জন্য যে আগামী দিনে বড় চিন্তার কারণ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।